আসসালামু আলাইকুম। টিবিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরও একটা এপিসোডে আপনাদের সাথে আছি। আর আমরা আজকে আলোচনা করব সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক বিষয়গুলোর ওভারভিউ। আজকে আমরা দ্য বিজনেস পোস্ট পত্রিকা থেকে কিছু কোট উদ্ধৃতি করব, এবং কোট বলতে বেসিক্যালি আমরা যে নিউজগুলো লিড হয়েছে সেই নিউজগুলো থেকে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করবো এবং শেয়ার করবো। দেশের অর্থনৈতিক হালচাল সম্পর্কে আসলে প্রত্যেকেরই কিছু না কিছু খোঁজখবর রাখা জরুরি। আর এক্ষেত্রে বর্তমান সময়ে যে অর্থনৈতিক ক্রাইসিস চলছে, সংকট চলছে, এই সংকট মোকাবেলায় যে শুধুমাত্র রাজনৈতিক অথবা সরকারি পলিসি গুরুত্বপূর্ণ এমনটা না, বরং নাগরিকদের প্রত্যেকের স্থান থেকেও সতর্ক সচেতন থাকা অপরিহার্য। কারণ সামষ্টিক অর্থনীতি তৈরি হয় ব্যষ্টিক অর্থনীতি থেকে। আপনি ব্যক্তি পর্যায়ে যে অর্থনৈতিক লেনদেন করেন তার সামষ্টিক ভূমিকাই হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমি থেকে ম্যাক্রো ইকোনমি তৈরি। আমরা গতকালের যে খবরগুলো পেয়েছি দ্য বিজনেস পোস্ট থেকে, রেমিটেন্স হিটস হাইয়েস্ট ট্রেইলিং কোভিড এরা। রেমিটেন্স নিয়ে গত মাস থেকে কথাবার্তা হচ্ছিল। আমাদের বিশেষ করে রিজার্ভ ফান্ড যখন 16 বিলিয়নের নিচে চলে আসছিল, নেট রিজার্ভের পরিমাণ কমে গিয়েছিল, সেক্ষেত্রে সবার একটা অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে বলে একটা ভয় আতঙ্ক বিরাজ করছিল। যদিও এখন সেটা কিছুটা কমে এসছে, অথবা বলা যেতে পারে শ্রীলঙ্কা যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, বাংলাদেশ আসলে সেরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথা ছিল আজ থেকে আরো 2 বছর আগেই, কিন্তু সেটি হয় নাই। বাহ্যত মনে হচ্ছে হয়নি, আসলেই তা হয়েছে, কিন্তু উপলব্ধির বিষয়। কারণ বাংলাদেশের মানুষের জীবিকা, জীবন এবং তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট চিন্তা করলে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে যদি কোনো ধরনের অর্থনৈতিক সংকট কিংবা চরম ধরনের রিসেশন শুরু হয়, সেটি কিন্তু বাহ্যিকভাবে প্রভাবিত করবে না বা দেখা যাবে না। কিন্তু পরিবার পর্যায়ে বা পরিবার কেন্দ্রিক যদি আমরা ধরি অর্থনীতির ইউনিট, ইকোনমিক ইউনিট একটা পরিবারকে যদি ধরে আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু সেখানে কিন্তু রিজার্ভের প্রভাব পড়েছে, এবং সেটি আমরা কম বেশি সবাই জানি, আপনারাও জানেন ভালোই। তো আশা করা হচ্ছে যে এই মাসে, অর্থাৎ অর্থ বছরের গত মাস জুন পর্যন্ত ছিল শেষ মাস, এবং নতুন অর্থ বছর শুরু হচ্ছে জুলাই থেকে। এবং জুলাইয়ের প্রথমেই যেটি খুব ভালো খবর ছিল যে গ্রস রিজার্ভ এসে দাঁড়িয়েছে 23.91 বিলিয়ন ডলার, যা 2024 অর্থ বছরের রেমিটেন্সের একেবারে সর্বশেষ হিসাব। এবং আশা করা হচ্ছে যে এটা হচ্ছে বেড়ে গিয়েছে, যতটুকু বেড়েছে তার পার্সেন্টেজটা হচ্ছে 10.64%। এটা গেল রেমিটেন্সের বিষয়। এছাড়াও আরও কিছু খবর যেটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা গত জুনেও বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর ছিল, সেটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, AIIB। এই ব্যাংক থেকে এর আগেও 400 মিলিয়ন ডলার বাজেট সাপোর্টের কথা ঘোষণা করা হয়েছিল, এটা জুন মাসে একটা খবর এসেছিল। এখন আবার আরও 400 মিলিয়ন বাজেট সাপোর্টের বিষয় নিয়ে নিউজ এসেছে। তার মানে আমরা ইতিমধ্যে প্রায়, যদি ধরা যাক এটা যদি চলে আসে, তাহলে ইতিমধ্যে 2 কিস্তিতে বা 2 মেয়াদে প্রায় 800 মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট পেতে যাচ্ছে বাংলাদেশ। কোথা থেকে পেতে যাচ্ছে? দ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে। তো আমরা এই যে কিছু কিছু ভালো খবর দেখছি, যেগুলো বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় আশা করা যায় বা স্বপ্ন দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু এর বিপরীতে আবার আমাদেরকে বিশাল অঙ্কের একটা সুদ গুনতে হবে। বাংলাদেশকে ঋণের বিপরীতে যে সুদ দিতে হবে, সেটি কিন্তু আমাদের রিজার্ভ থেকে, আমাদের রেমিটেন্স থেকেই কিন্তু কাটতে হবে। এখানে রয়েছে একটা বড় ধরনের ঘাপলা, বলা যেতে পারে এটা বড় ধরনের একটা গ্যাম্বলিং, জোত ছুরি যেটাকে বলা হয়। কেননা গত 2 দিন আগে আমরা দেখেছি যে প্রায় 800 কোটি টাকারও বেশি সুদ মওকুফ করে দেওয়া হয়েছিল ব্যাংকগুলোর পক্ষ থেকে, ঋণ খেলাপির সম্ভাবনায় অথবা বিভিন্ন কারণে। এটা আপনারা পত্র পত্রিকাগুলো ঘাটাঘাটি করলে বিস্তারিত জানতে পারবেন। জাস্ট আমি এতটুকু বলি, এখানে আমাদের সময় কম, আমরা অল্প সময়ে
কিছু ইকোনমিক স্টোরি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, আর সেটা কন্টিনিউয়াসলি চলবে। আপনারা অবশ্যই আমাদের এই আলোচনায় শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। তো যেটি বলছিলাম, 800 কোটি টাকার সুদ মকুব করে দিয়েছে কয়েকটা ব্যাংক। তার মানে কি দাঁড়ায় যে ব্যাংকগুলো বুঝতে পেরেছে যে সুদ হারাম, নেওয়া দেওয়া হারাম, সে কারণে তারা মকুব করে দিয়েছে? বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আসলে যারা ঋণ নিয়েছে এদের ঋণ খেলাপির সম্ভাবনা রয়েছে, যাতে করে আসল অন্তত তারা পরিশোধ করতে পারে, এই আশায় কিন্তু ব্যাংকগুলো তাদের সুদ মকুব করে দিচ্ছে। কিন্তু তারা এই সুদ মকুব তো দূরে থাক, সুদ তারা পরিশোধ করা দূরে থাক, আসল দেবে না, সেজন্যই তারা অলরেডি পালিয়ে বেড়াচ্ছে। অনেকে পালিয়ে গিয়েছে, যেটি আমরা গতকালকে খবর পেয়েছি, অনেক পত্রিকা এসেছে যে কয়েকজন ব্যক্তি বিশেষ ঋণ খেলাপি করে 400 কোটি টাকা, কেউ 200 কোটি টাকা, ঋণ খেলাপি করে পালিয়ে বেড়াচ্ছে। অবশ্যই এটা আজকের কথা না, প্রায় বিগত 10 বছর থেকে আমরা বড় বড় অঙ্কের অ্যামাউন্ট দেখে আসছি, যে প্রায় টিআইবি রিপোর্ট মতে প্রায় 90,000 কোটি টাকার মতো ঋণ খেলাপি সহ মানি লন্ডারিং করা হয়েছে গত 5 বছরের হিসেব অনুযায়ী। তো টিআইবির তথ্য মতে এটি। তো এর বাইরে তথ্য হচ্ছে গিয়ে যা রিপোর্ট হয়, যা আসলে ডকুমেন্টস থেকে পাওয়া যায় তার হিসেব, কিন্তু এর বাইরে অন্যান্যভাবে বা বিভিন্ন ধরনের ফাঁক ফোকর সৃষ্টি করে যে অর্থনৈতিক পাচার, অর্থ পাচার কিংবা ব্ল্যাক মানি, হোয়াইট মানি করার যে প্রবণতা, সেসব আর্থিক ক্ষতি যদি আমরা হিসেব করি, তাহলে আসলে সেটা বাংলাদেশের 18 কোটি মানুষকে সরকার চাইলে ভাতা দিতে পারবে। এমন বিপুল পরিমাণের অর্থ আমাদের প্রতিদিন পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তারপর হচ্ছে যেটাকে বলে গ্যাম্বলিং হচ্ছে বড় ধরনের। কিন্তু আসলে আমাদের কিছুই করার নেই। আমাদের এই ধরনের দেশগুলোর আসলে যখন বাজেট সহায়তা পায়, যখন IMF থেকে ঋণ পায়, তখন খুব খুশি হয় মানুষ, কারণ মানুষ আসলে অর্থনীতির ফাঁকফোকর বোঝে না যে আসলে কেন ঋণ দেওয়া হচ্ছে, এই ঋণগুলো পরিশোধ করা হবে কোথা থেকে। একটা দেশ দরিদ্র দেশকে ঋণ দেওয়া কি বড় সাপোর্ট, নাকি তার উৎপাদন সহ অন্যান্য বিষয়গুলোতে সাপোর্ট করা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়? এছাড়া আর কয়েকটা বিষয় রয়েছে, আমরা আজকে আরো একটি এপিসোড রাখবো আমাদের ইকোনমিক স্টোরিতে। তো সেখানে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।